আসসালামু আলাইকুম। হ্যালো প্রিয় লিসেনার্স, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। যার যার অবস্থান থেকে যে যেখান থেকে আমার গল্প শুনছো, সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আশা করি তোমরা আমার গল্পটা মনোযোগ সহকারে শুনবে। যারা আমার গল্প প্রতিনিয়ত শোনো, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। আমি প্রতিনিয়ত সন্ধ্যায় আর রাত 9টার পর দুটো ভিডিও আমি আপলোড দিয়ে থাকি কেবল তোমাদের জন্য। ভৌতিক গল্প এন্টারটেইনমেন্ট হিসাবে তোমাদের মাঝে তুলে ধরবার চেষ্টা করি। ভৌতিক গল্প বিশ্বাস করা না করা কেবল তোমাদের উপর নির্ভর করে। আমার এই ইউটিউব চ্যানেল হরর বাংলা অফিসিয়াল বিডি কখনো মিথ্যা কুসংস্কারকে বিশ্বাস করে না। আশা করি তোমরাও মিথ্যা কুসংস্কারকে সমাজে রটাবে না। তো আমরা এখন যে গল্পটা পড়ব, শিবরাম চক্রবর্তীর কলমে লেখা ভূতের গল্প, গোলদিঘির ভূত। গল্প পাঠে আমি যথারীতি বাদল রায়হান আছি তোমাদের সঙ্গে। শব্দ সাউন্ড এডিটিং এ শাহরিয়ার রায়হান সীমান্ত, পোস্টার ডিজাইন করেছেন আরিফিন রায়হান অনন্ত। তো আমরা আর দেরি না করে মূল গল্পে যেতে পারি। ভূতের কথা বলতে গেলে এক অদ্ভুত ঘটনার কথা আমার মনে পড়ে। বছর কয়েক আগের কথা। তখন সবে এক দৈনিক পত্রিকার অফিসে সাংবাদিকের কাজে ঢুকেছি আমি। নামমাত্র কাজ, রবিবারের কাগজ, একটুখানি লিখতে হয় এই সপ্তাহ। আমার একটা আলাদা স্তম্ভ ছিল, তাতেই লিখতাম। লেখার কাজ এমন কিছু না, কিন্তু পড়ার কাজটা ছিল জবর। সপ্তাহে একবার ওই টুকখানি লেখার জন্য এত খবর আমাকে পড়তে হতো, এত রকমের দৈনিক, সাপ্তাহিক আর মাসিক পত্র ঘাটতে হতো বলবার নয়। ভূত না হলেও বলতে কি, সেও একটা কম বিভীষিকা ছিল না। এরকম কাগজ ঘটবার কালে একদিন একটা বার্তা আমার চোখে পড়ল। দৈনিকটির প্রেরিত পত্রের স্তম্ভে একখানা চিঠি। চিঠিখানাতে স্তম্ভিত করার মতোই পত্রদাতা লিখেছেন, সম্পাদক মশাই, আমরা গোলদিঘির এলাকার বাসিন্দা। কিছুদিন থেকে ভূতের উপদ্রব বড়ই উৎপাত করছে আমাদের। ব্যক্তিগতভাবে অশরীরী ভদ্রলোক তেমন পীড়াদায়ক না হলেও যখন তখন যেখানে সেখানে তার অবাঞ্ছনীয় আবির্ভাব আর অন্তধারণ এই অঞ্চল সকলের আমরা বেশ কাবু হয়ে আছি। ব্যাপারটা আমাদের প্লেহার পক্ষ থেকে হিতকর নয়, এমনকি হার্ডের পক্ষেও। হার্ড যদিও পিতলের মতো সহজে চকবার ছেলে নয়, কিন্তু তাহলেও ছেলেদের মতো ফেল করতে পারে। তো যাই হোক, আপনাদের বিশ্ব বিচিত্র পত্রিকার সংখ্যাহীন পাঠক পাঠিকার কারো যদি এই ভৌতিক দুর্যোগের কোনো প্রতিকার জানা থাকে, যদি তিনি দয়া করে আমাদের পত্রিকার মারফতে জানান, তাহলে আমরা অত্যন্ত ব্যতীত হব ইত্যাদি। কলকাতার বুকে অপর ভূত, একটু অভূতপূর্ব ভয় কি এই যুগে এ কি কখনো সম্ভব হতে পারে? কি ভাবছেন মশাই? এমন করে গালে হাত দিয়ে আরেকজন কথায় আমার চমক ভাঙলো। এই কার্যালয়ে এক সহযোগী, আমার মতোই আরেকজনা, এই ভূতত্ত্ব। আমি বললাম, ভূতত্ত্ব নিয়ে ভাবছিলাম। ও, ভূতত্ত্ব, আজকের ভূমিকম্পের কথা বলছেন? জাপানের সমুদ্রের কিনারে 3টি শহর ধসে গেছে, কত ঘর বাড়ি গেছে, মরেছে যে কত হাজার, তার কোনো হিসাব নেই। সেই দুর্ঘটনার কথাই ভাবছেন? বাস্তবিক এই ভূমিকম্পগুলো কেন হয় বা রহস্য আবিষ্কার করা। আগে সে ভূত তথ্য নয়, আমি ভাবছি ভূত তথ্য। বাধা দিতে বলতে গেলাম, একই কথা। ভূত তত্ত্ব আর ভূমিকম্প তত্ত্ব একই সূত্রে গাথা। একটার যদি আমরা কিনারা করতে পারি, তা না হয়, তা নিয়ে আমি মাথা ঘামাচ্ছি না মশাই। আমি ভাবছি ভূত নিয়ে, ভূত আছে কি না, ভূতের অস্তিত্ব, নাস্তিকতা, এসব নিয়ে। যেসব গং থেকে গত্য, মহত্ব থেকে মহত্ব, আমসত্ব থেকে আমসত্ব, তেমনি ভূত থেকে ভূততত্ত্ব। ভূমিকম্পের সঙ্গে এর কোনো সম্পর্কই নেই। ব্যাকরণ মতে আরো উদাহরণমালা জোগাতে চাচ্ছিলাম, এমন সময়ে সম্পাদকের ঘর থেকে তলব এলো। যেতেই সেই কাগজটার ভূতপূর্ব অংশটা তিনি পড়তে দিলেন। পড়ে দেখছি। সম্পাদক বললেন, আমাদের নিজস্ব সংবাদদাতা আসেনি আজ। কেন কে জানে? তুমি একবার যাও তো, গোলদিঘির ওই ভূতের ব্যাপারটা সর্বশেষ জেনে আসো দেখি। খবরটা কালকের কাগজে সস্তি স্তরে ছাপাতে পারলে চাঞ্চল্যকর হবে। কাগজটা কাটবে খুব। আগে মাফ করবেন আমায়,
ভূত আমি বিশ্বাস করি না। আমি জানালাম ভূতে আমার ভারী ভয়। বিশ্বাস করো না তো কিসে শুনি? অবাক হলেন সম্পাদক মশাই। আগে সেই জন্যই তো ওদের মোটেই বিশ্বাস নেই। ভূত অতি ভয়ঙ্কর জীব। তোমাকে কি ভূতের সঙ্গে মুলাকাত করতে বলছি? তোমার ভয় অমূলক। আরে তাদের কি পাত্তা মেলে? যাদের বাড়িতে উপদ্রব হচ্ছে সেখানে যাবে, পত্রদাতার সঙ্গে দেখা করবে, পরে বিস্তারিত সব জেনে ফলাও করে লিখে আনবে। কাজ তো এই। কিন্তু পত্রদাতার ঠিকানা তো কাগজে দেয়নি। আমি দেখলাম চিঠিতে লেখা নেই তো। আসল চিঠিতে আলবত ছিল, নইলে এই চিঠি ছাপা হতো না। কিন্তু সেই ঠিকানা তো ওই কাগজের দপ্তর থেকে জানা যাবে না। তাহলে তাহলে যে মতলবটা ওর টের পেয়ে যাবে। আমরা যা করতে যাচ্ছি মালুম পেয়ে নিজেই আগে করে বলবে, সব মাটি হবে। তাহলে তাহলে আমার প্রতিদ্বন্দ্বী হবে একটুখানি জায়গায় তো গোলদিঘি অঞ্চলটা ঘুরে গিয়ে যাকে দেখবে একটু ভীত ভাবিত অমনি পাকড়াবে। মুসরে পড়া কিংবা ভ্রমণ কেউ যদি তোমার নজরে পড়ে ছেড়ো না থাকে। যদি কাউকে দেখো খুব বিচলিত, বুঝবে সে তোমার ওই পত্রদাতা কিংবা ওই পত্রদাতার মতে অপর কেউ ভূতের উৎপাতে আছে। বুঝেছ? আলাপ করে ভাব জমিয়ে আসল কথা আদায় করবে তার কাছ থেকে। এমন কি শক্ত কাজ? তিনি তো আমার চাঙ্গা করতে চাইছেন, কিন্তু আমার প্রাণ ঠান্ডা হয়ে এলো। নিজস্ব সংবাদদাতা পরম ভৈত্যর ব্যাগা ঠেলতে, বিশেষত যার পেছনে এত ঠেলা মোটেই আমার ভালো লাগছিল না। তাছাড়া ভূতের ব্যাপারটা উৎসাহ, এক কথায় উৎসাহ চিরকালই আমার কম। ভূতত্বে আগ্রহ কোনোদিনই আমার নেই। ভূতের ত্রিসীমানায় আমি বিরল। আনাচে কানাচে ভূতের গন্ধ পেলেই আমার বোধৌর। আমি কি পারবো? তবু আমি গায়ে গুড়ি করি। পারবে দেহ, পারবে। তুখুর ছেলে তুমি, তাই তো তোমাকে দিয়ে এই গুরু ভাব চালাচ্ছি। আগে আমার দ্বারা কি সম্ভব? হবে তো অবশ্যই। চালাক তুমি তেমন নও, কিন্তু তা না হলেও তোমার লাক আছে। তোমার ভাষাতেই বললাম কথাটা। তোমার ভাষা সহজে তুমি বুঝতে পারবে। সাদা বাংলা কথাটা এধারে ওধারে একটু ঘুরে ফিরে দেখবে, চোখ কান খোলা রেখে। চাই কি বৈদ্যক্রমে একটু চেষ্টা না করতেই হয়তো তোমার সঙ্গে লোকটার দেখা হয়ে যেতেও পারে। এই নাও। এই বলে তিনি পকেটে হাত লাগালেন, তার নিজস্ব পকেটে। হাতেরে তাতারে খুচরো খাচরার যা মিলল আমার হাতে সমর্পণ করলেন। এই নাও টাকা 2 আর 1টা। কাজটা সাবার পর কফি হাউসে গিয়ে, গোলদিঘির কাছেই তো কফি হাউস, কফি টফি যা হয় প্রাণ ভরে খেয়ে নিও। অতক্ষণে কাজটা আমার গা লাগে। যা আগে বলে বেরিয়ে পড়ি। বউবাজার থেকে বইয়ের বাজারে রওনা দেই। কলের স্কোয়ারের চৌখান গিয়ে পড়ি। অলিগলি ধরে ট্যাং ট্যাং করতে পৌঁছালাম গোলদিঘির 4 কোনায় 2 চক্করে মারা যাক একবার। দেখি কাউকে ভীত ভাবিত, বিচলিত, বিড়ম্বিত কিংবা চিন্তিত দেখা যায় কিনা। বিকেলের মধ্যেই মেঘলা করেছে আজ। এখন আবার টিপটিপ করে বৃষ্টি পড়তে লাগলো। সন্ধ্যা উতরে গেছে তখন। গোলদিঘির গ্যাস বাতিগুলো টিম টিম করে জ্বলছে, আর আমি চক্কর মারছি তখনই সেই গোলদিঘির চক্করে। একটা একটা করে বাদামের খোলা ভাঙছি, গালে ফেলছি, আর ভালো করে তাকাচ্ছি না বাদামের দিকে না, লোকগুলোর দিকে। ভূতগ্রস্ত কাউকে যদি আমার সম্মুখে দেখতে পাই, কিন্তু দেখবো কি? ভালো করে দেখতে না দেখতে গোলদিঘি ফাঁকা হয়ে গেল। জলটাও একটু জোরে এলো, আবার টিপ টিপ করে টপ টপ করে শুরু হলো। এতক্ষণে যারা ঘুরপাক খাচ্ছিল দেখতে দেখতে তারা কোথায় গেল? জলের সঙ্গে হাওয়ায় গেল নাকি? ভূত তো নয় এরা সবাই। আমার গা ছমছম করে উঠলো। ভদ্রলোক বলেছিল কাজ সারা না হলে কফি হাউসে যেতে। 2.5 টাকা পকেটে নিয়ে আগেই আমি সেখানে পা বাড়ালাম। যদিও সেখানে সম্পাদক কথিত সম্পাদিত কপিত সেই ভদ্রলোকের সাক্ষাৎ মিলা যায়। কফি হাউসের ফাঁকা, বাদলার ধাক্কা সেখানে লেগেছে। এই বর্ষায় যারা ঘরে বসে চা খেয়ে চাঙ্গা হচ্ছে, কফি হাউসে হানা দেবার কোনো কাজ নেই তাদের। ভাবলাম কি করব? মাত্র একজন ছিল সেই টেবিলে, হাফ শার্ট গায়ে,
আধা বয়সী ভদ্রলোক। লোকটি কেমন যেন মূল্যবান মনে হলো। উনি যেন ভূত টুত দেখছেন, অন্তত সেই রকম মুখের ভাবখানা বটে। তার কাছেই বসলাম। বয় আসতেই এক পেয়ালা গরম কফি আর এক প্লেট পরোটা চিবিয়ে হুকুম দিয়েছি। হঠাৎ কি বিশ্রী বাদলার করলো বলুন তো? ভদ্রলোকের সাথে বাপ জমাবার চেষ্টা করি, বাড়ি বেরিচ্ছি সত্যি। ভদ্রলোক সায় দিলেন। এরকম আবহাওয়ায় চানাচুর আর ভূতের গল্প বেশ জমে। কি বলেন দাদা? কায়দা করে লোকটার পথে আনবার প্রয়াস চেষ্টা করছি। ভূতের গল্প? ভূতে আবার গল্প কি? ওর তেমন উৎসাহ দেখা যায় না। কফি আর চিপস এসে পড়লো সামনে। চিপস এর পারোটা এগিয়ে দিল ওর দিকে। পটেটো দিয়ে যে যদি পটানো যায় একটু। চিপস উনি ছুলেন না। ভয়কে বললেন আইসক্রিম আনতে। আইসক্রিম এসে গেল বলতে না বলতে। আপনি তো এই গোলদিঘির এলাকায় লোক, তাই না? এই অঞ্চলে আছেন অনেক দিন, প্রবীণ ব্যক্তি দেখে শুনেছে অনেক। ভূত অদ্ভুত অনেক কিছুই আপনার চোখে পড়েনি কি? ভূত? গোলদিঘির ভূত? না মশাই, না, ভূত টুত কিচ্ছু নেই এখানে। 7 জন্মেও না। ভদ্রলোক আরেক পাত্র আইসক্রিম হুকুম দিলেন। আইসক্রিম খেতে পারে বটে লোকটা, এমন ক্রিমখোর জীবনে আমি দেখিনি। ক্রিম হয়ে না মারা যায় শেষটা। আমি এক চুমুকে কফি খাই আর উনি গ্লাসের পর গ্লাস, প্রায় 17 গ্লাস আইসক্রিম সারলো ভদ্রলোক। ততক্ষণ আমি মাত্র 3 পেয়ালা কফি টানতে পেরেছি আর প্লেট 2 আলু ভাজা, ব্যাস। কিন্তু ততক্ষণ ধরে এত চেষ্টা করেও এক টুকরো ভূতের খবর ওর মুখ থেকে খসাতে পারলাম না। ওকে উৎসাহিত করার সমস্ত অধ্যবসায় আমার ব্যর্থ হলো। যতই আমি ভূতের কথা পালাতে চাই ততই উনি ঘাড় নাড়াতে থাকেন। না না না, গোলদিঘির কি ভূত থাকে? এ তো গোলমালের মধ্যে। ভূত কখনোই এখানে থাকতে পারে না। ভূত যা ছিল এখন সবই আমি কোনো মতেই সে ভদ্রলোকেরকে আমি বাগিয়ে আনতে পারলাম না। আঙ্গুল দিয়ে দেখতে গিয়ে দেখালাম উনি নেই, উঠে গেছেন কখন। কিন্তু এর মধ্যে সরে পড়লেন কি করে, গেলেন কোথায়? ব্যাপারটা আমার ভালো ঠেকলো না। আমি বললাম, দেখুন মশাই, এইসব রসিকতা আমার ভালো লাগে না। পকেটের সম্বল আমার মোট 2.5 টাকা। সেই আন্দাজে আমি খেয়েছি। 15 টাকা আমি কোথায় পাবো? আমাকে বেঁধে রাখলো, আমি টাকা দিতে পারবো না। ওই জরিমানা দিয়ে কেউ খালাস করতে আসবেও না আমায়। তাহলে তো পুলিশ ডাকতে হয়। বেওয়ারিশ মাল থানায় জমা দেওয়াই দপ্তর। ইঙ্গিতের অপেক্ষায় ছিল কেবল। তার কথায় আমার 12টা বাজার ব্যাপার। আমি আরো পরিষ্কার করে বুঝাতে চাচ্ছি। পাহারাওয়ালাটা আমায় বাধা দিল, বলল, চালিয়ে থামবেন না। কি কফি খাওয়া, উসকে দাম দেওয়া। আপনি কি পেয়েছেন? কফির দাম না দিয়ে চলে যাচ্ছেন, আইসক্রিমের দাম নিয়ে চলে যাচ্ছেন। তার মানে আমি তো কফি খাইনি, তাহলে কে খেয়েছে? এই সময় দেখি সেই ভদ্রলোক এগিয়ে আসছে মাল কাচো মেরে আমাকে সাহায্য করতে এতক্ষণে। কিন্তু আমাকে না, পাহারাওয়ালা আমার গলদেশ ধরছিল। তিনি এসে আমার তলদেশ ধরলেন। দুজন মিলে চ্যাংদোলা করে সিঁড়ি দিয়ে নামাতে লাগলেন আমায়। তুমো লোক क्या करते हो বলতে বলতে চলে যাচ্ছ। তোমারা ঘর পাকড়ে, এই কথা বলে আমাকে তারা ধরে ফেললো। যে ভদ্রলোক আমার কাছে ছিলেন আসলে তিনি সেই ছিল ভূত। তিনি আইসক্রিম গট গিলেছিলেন আর শটকে গিয়েছিলেন। কিন্তু সেই আইসক্রিমের ঘরওয়ালা, আইসক্রিমের মালিক ভেবেছিল আমি সেটা খেয়েছি। তাহলে যিনি আমাকে এভাবে অপদস্থ করেছেন, আমার গোড় পাকাচ্ছেন, তিনি কি তাহলে খোদ সেই গোরস্থানের ভূত? হায় রে খোদা, আমি আর ভাবতে পারি না। ততক্ষণে আমি মূর্ছিত হয়ে পড়েছি।